সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার। আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা প্রথমে একটু ইউটিউবের কিছু কমেন্ট পড়ে আসি, তারপর ফেসবুকে, তারপর আমরা মূল অনুষ্ঠানে যাব। ইউটিউব দর্শকরা অনেকে কমেন্ট করেছেন। আমি প্রথম যিনি কমেন্ট করেছেন ওনার নাম নাইম, ডেনমার্ক থেকে দেখছেন। আপনাদের আলোচনা খুবই তাৎপর্যপূর্ণ। আমি আশা করি প্রতিদিন এরকম অ্যানালিটিক্যাল ভিডিও আপলোড দিবেন। শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। এমডি আলম লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গঠনমূলক তথ্য নির্ভর সুন্দর আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি পাবনা থেকে দেখছি। আপনাকে ধন্যবাদ। নুরুল আফসার লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধেয় কাজল ও আতিক ভাই, আপনাদের দুজনকে মোবারকবাদ। সামরিক বিষয়ে অসাধারণ গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই ভালো লাগে এই অনুষ্ঠানটা। ধন্যবাদ আপনাকে। বেশি বেশি করে আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানটা শেয়ার করে দিবেন। আব্দুল সালাম লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার টক শো হৃদয় স্পর্শ করে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ওমান মাস্কট থেকে দেখছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া। এমডি শুভ লিখছেন, আপনাদের টক শো শুনতে অনেক ভালো লাগছে। ধন্যবাদ। ফেসবুকে কিছু দর্শক রয়েছেন। মাসুদুল ইসলাম লিখছেন, টেম্পুর কথা শুনতে মন চায় না, ওর কথায় কোনো ওয়েট নাই। ধন্যবাদ আপনাকে চমৎকার একটা কমেন্ট করার জন্য। এমডি রিয়াজ রাজ লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনাকে ভিডিও অনেক ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। আতিউর খন্দকার লিখছেন, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। হোসেন আহমেদ লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, সত্য খবর প্রচার করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বেশিরভাগ কমেন্টে কিন্তু ওই যে তথ্য নির্ভর আমরা যে আলোচনা করি সেটার জন্য সাধুবাদ জানিয়েছে। আমরা চেষ্টা করব সবসময় এটা। আতিক ভাই, কি দিয়ে শুরু করবেন, ইরাক না ইরান? ওই অবস্থা তো একই আসলে। আপনারা জানেন যে দর্শকবৃন্দ, যে ইরাকে একটি জাতি আছে কুর্দি, যেটা আমাদের ভারতের বিহারিদের মতোই। এরা ভারতের যেই জায়গায় গিয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সেইখানেই সমস্যা তৈরি করছে। বাংলাদেশেও কিন্তু বিহারির একটা সমস্যা, পাকিস্তানেও সমস্যা। আর ভারতের বিহার তো একটা দারিদ্র্যপীড়িত প্রদেশ, এবং তাদের মধ্যে আবার জাত্যাভিমান খুব বেশি। এই লালু প্রসাদ যাদব হলো বিহারের এক সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন। হ্যাঁ, পরবর্তী তার বউ রাবড়ি দেবী। হ্যাঁ, রাবড়ি দেবী। তো বিহারে একটা স্লোগান ছিল এরকম, জব তক রহেগা আলু, বিহার মে রহেগা লালু। লালু, আচ্ছা। মানে যতক্ষণ বিহারে আলু থাকবে ততক্ষণ বিহারে লালু থাকবে। এবং অবস্থা এরকম যে রাবড়ি দেবী একটা যে সব আমাদের ভারতীয় উপমহাদেশের সব দেশগুলা যখন আরো মানে রাবড়ি দেবী যখন মুখ্যমন্ত্রী, তখন তো কম্পিউটার মানে এআই প্রযুক্তি আসেনি, তখন জাস্ট কম্পিউটারই অনেক বিষয়। তো বলতেছে তার পিএসরে যে রাবড়ি দেবী তো গৃহিণী, একজন ঘরকন্যা। ওনার হাজবেন্ড লালু প্রসাদ জেলে যাওয়ার পরে সেই হয়েছে। তো ওই মহিলা তার পিএসরে বলতেছে যে কি তোমাদের কি, বললো ম্যাডাম কম্পিউটার আসছে, কম্পিউটার খুব স্পিডে সবার কাজ কাম বাড়ায় দিবে। তাই নাকি? তাহলে এক কাজ করো, এই সব রান্নাঘরে একটা করে কম্পিউটার দিয়ে দাও, মহিলারা যাতে রান্না তাড়াতাড়ি করতে পারে। সত্যি কথা বলছে। লালুর বক্তব্য ছিল এরকম যে রাস্তা হতে হবে এরকম হেমা মালিনীর গালের মতো মসৃণ। তো এই হলো আমরা যেটা ওই মানে বলতেছিলাম আর কি, কুর্দিদের কথা। এই কুর্দিরা হলো মধ্যপ্রাচ্যের যেই দেশে যায়, যারা মিডল ইস্টে থাকে তারাও জানে যে কুর্দিরা একটা জলজ্যান্ত সমস্যা। এবং একটা বিল্ডিং এ, বাংলাদেশে আমরা ছোটবেলা দেখছি, একটা বিল্ডিং এ যদি একটা বিহারি থাকে, সে ওই বিল্ডিং এর সবার সাথে ঝগড়া লাগবে। ঠিক কুর্দিদেরও একই অবস্থা। সে যেই এলাকায় থাকবে ওই এলাকার কম বেশি সবার সাথেই ঝগড়া লাগে, এবং যেই পাতে খায় ওই পাতেই মল ত্যাগ করে, এরকম অবস্থা। তো এই কুর্দিরা কয়েকটা দেশে ছড়িয়ে আছে, বিশেষ করে ইরাকে, ইরানে এবং তুরস্কে। তো তুরস্কের জন্য পিকেকে গেরিলা, এটা একটা সমস্যা। তুরস্ক সর্বসময়ে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে, এবং এদেরকে দমানোর জন্য ইরাকের বেশ কিছু এলাকাও তুরস্ক দখল করে নিয়েছে। হ্যাঁ, যেহেতু ইরাকি সরকার অনেক দুর্বল, এই জন্য তারা কিছু বলতে পারে না। হ্যাঁ, তো তারা কিন্তু এই তুর্কি সেনাবাহিনী ওই দখলকৃত এলাকা থেকে প্রায় কুর্দিস্তানে ঢুকে পড়ে। ইরাকের মসুল, সুলাইমানিয়া যেগুলো শহর, এইসব এলাকা হলো কুর্দিদের খুব শক্তিশালী বিচরণ ক্ষেত্র। মাসুদ বারজানি টারজানিয়াদের এলাকা। তো এইসব এলাকায় এরা অভিযান চালায়।
আর সিরিয়ার কুর্দিরা তো ধরেন মার্কিনীদের দ্বারা ব্যাপকভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েছিল, এখনো তারা সিরিয়াতেই আছে এবং সিরিয়ার সরকারের সাথে এক ধরনের একটা চুক্তি, যদিও তারা সিরিয়ান সরকারের সাথে আছে কিন্তু কার্যত ভিতরে ভিতরে তারা মার্কিনীদের পারপাস সার্ভ করতেছে। এবং ওই এলাকায় মানে সিরিয়ান সরকারের সাথে একটা সমঝোতা চুক্তির আওতায় এটা সিরিয়ান গভর্নমেন্টে যোগ দিচ্ছে, তারা এক ধরনের কার্যত স্বায়ত্তশাসন ভোগ করে, যদিও প্রকাশ্যে সেটা বলে না। মানে সিরিয়া দেশটাকে আসলে আমরা এখন যেইভাবে দেখতেছি আসলে কিন্তু দেশটা খুবই ভঙ্গুর অবস্থায় আছে। মানে এক ধরনের সমঝোতা টার্কিশদের সাথে, যেহেতু টার্কিশরা জোলানিকে সেট করেছে ভায়া আমেরিকা, আবার কুর্দিরা ডিরেক্ট আমেরিকা, তো রাশিয়ার কিছু প্রভাব আছে, আর রাশিয়ান প্রভাবটা এখন নাই বললেই চলে, কারণ রাশিয়ার সেনা একটা নৌ ঘাঁটি, একটা বিমান ঘাঁটি আর একটা সামরিক ঘাঁটি, এই তিনটার সাথেই আবার সিরিয়ান গভর্নমেন্ট গত কয়েকদিন আগে একটা চুক্তি করেছে। এই চুক্তির আওতায় এখানকার যে বেসামরিক ম্যানেজমেন্ট গুলো এখন সিরিয়ান গভর্নমেন্ট টেক ওভার করে নিয়েছে এবং তারা থাকবে। মানে রাশিয়ার এখন একটা দিনহীন অবস্থা। আচ্ছা, সিরিয়ার আরেকটা নাম তো শাম, শামের কথা তো কোরআন শরীফের শেষ জমানার কথা, শামে হাদিসে উল্লেখ আছে যে শেষ জমানায় যখন মুসলমানদের যে আত্মপ্রকাশ আবার আপগ্রেড হবে, তখন যে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন, তার আগে শাম বলা আছে যে শাম হলো টুকরা টুকরা হয়ে যাবে আর কি। তো এখন কিন্তু কার্যত টুকরা টুকরাই আছে, সেটা বোঝা যাচ্ছে না। তো এই হলো এদিকের অবস্থা। আর ইরানের যে কুর্দিরা, এরা যদিও ইরানি শাসন ব্যবস্থার অধীনে আছে, তেমন ঝামেলা করে না, তারপরও প্রায় এরা সীমান্তের মধ্যে ওই যে ইরাক থেকে বা তুরস্ক থেকে ওই দিক থেকে এসে ঝামেলা করার চেষ্টা করে। তো এই জন্য আপনারা দেখবেন গত 1 মাস যাবত কিন্তু ইরান কন্টিনিউ ওদের ইরাকে ঢুকে অপারেশন চালিয়েছে, ওদের বেশ 14-15 জন আমেরিকান কমান্ডার ধরে নিয়ে আসছে, আমেরিকান প্রভাবাধীন কমান্ডার আর কি। তারপরে আবার আপনার তাদের ঘাঁটিগুলোতে নিয়মিত ফায়ার হচ্ছে। এবং এর মধ্যে এই গতকাল কিন্তু ওই ইরানের আর তুরস্কের যে সীমান্তবর্তী এই এলাকাটা, ওইখানে স্থানীয় যে লোকাল যে শাসকরা আর কি, গভর্নর, তুরস্কের গভর্নর বলে প্রদেশের, আর ইরানের ওইটারে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে, বিশাল একটা 400 কত কিলোমিটার সীমান্ত, এইটাতে যেন একদম নিশ্ছিদ্র তারা নিরাপত্তা, মানব পাচার রোধ, মাদক পাচার রোধ এবং অবৈধভাবে প্রবেশ, হ্যাঁ, এবং ইমিগ্রেশন টাইট এবং ব্যবসা বাণিজ্য যেন সব নিয়মতান্ত্রিক ভাবে করে, খুব জোর দেওয়া হয়েছে আর কি এই এদের কারণেই। তো এই কুর্দিরা এরা আসলে কোনো দেশেরই নাগরিক হইতে পারতেছে না এবং তারা শুধু মার্কিনীদের দ্বারা ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহৃত হয়ে নিজেদের জাতিসত্তাটা হারায় ফেলার মতো অবস্থা। এরা কিন্তু কুর্দিদের কেউ কেউ বলে, ওই যে আমাদের একজন বিখ্যাত সেনানায়ক ছিল ইসলাম এর প্রাথমিক যুগে, কি নামটা ভুলে গেলাম, যাই হোক, তার বংশধররা, কিন্তু এখন এরা কিন্তু যেই কাজ করছে সেটাতে অনেক ক্ষেত্রে তারা বিপদগামী বলতে হয় তাদেরকে। হ্যাঁ, বিপদগামী মানে তারা যাদের সাহায্য নেয় তার উল্টাটাই, তাদের বিরুদ্ধেই আবার তারা কাজ করে। তার মানে ইরাকের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে 30 সেপ্টেম্বরের মধ্যে তো এখান থেকে বাকি সৈন্য সব চলে যাবে বিদেশে, মার্কিন সৈন্যরা যখন চলে যাবে তখন এই কুর্দিরাই দেখা যাবে যে আমেরিকার পক্ষ হয়ে আবার ঝামেলা তৈরি করতেছে। এবং এই ঝামেলাটা কিন্তু ইরাকের সার্বভৌমত্বের প্রতিও লঙ্ঘন, ইরানেরও, তুরস্কেরও। তো 3 দেশ কিন্তু আবার এদের ব্যাপারে একমত। আপনি খেয়াল করেছিলেন হঠাৎ করে তারা স্বায়ত্ত শাসন দাবি করছিল, তখন কিন্তু তুরস্ক, ইরান, সিরিয়া 3 দেশই সীমান্ত ব্লক করে দিয়েছিল, কোনো বিমানকে ওইখানে আসা নিষিদ্ধ করে দিয়েছিল, যার ফলে 15 দিনের মধ্যে সব আবার আত্মসমর্পণ করছে সেই অবস্থা। তো এই হলো অবস্থা। তো যাই হোক, এই এলাকার যে স্থিতিশীলতার জন্য এই কুর্দিদেরকে নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি, নাইলে 3 দেশে অস্থিতিশীলতা হবে। এবং তাদের পেছনে তো আছেই, পেছনে সরাসরি আমেরিকা, মানে কোন রকম। এবং ইসরায়েলও, এবং আপনি খেয়াল করবেন ফিলিস্তিনে যেরকম আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখেছি সারা পৃথিবী থেকে ধনাঢ্য ইহুদিরা এসে ফিলিস্তিনে আশ্রয় নিয়েছে 2 ভাবে। একটা হলো সরাসরি জাহাজে করে এসছে, আর আরেকটা হলো তাদের নাম পরিচয় মুসলমান নাম দিয়ে তারা ফিলিস্তিনে এসে জমি কিনে আস্তে 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 সেই জায়গায়। ঠিক কুর্দিস্তানেও এরকম বিভিন্ন ইরানি গোয়েন্দা তথ্যে পাওয়া গেছে যে ইসরায়েলি বা তাদের যে ধর্মের লোকেরা, তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কুর্দিস্তানে এসে মুসলমান নাম দিয়ে সেখানে প্রচুর জমি জমা কিনতেছে, যার ফলে আপনি এটা বুঝতেও পারবেন না যে কোথায় তারা, কারণ নাম তো মুসলমান, আপনি তো জানেন সে বাইরের আচার আচরণ আপনার সাথে মসজিদে যাচ্ছে, ঈদ পালন করতেছে, নামাজ কালচারের মধ্যে পুরো ঢুকে গেছে, কিন্তু ভিতরে আবার তারা তাদেরটা বজায় রাখতেছে। তো এই কুর্দিস্তানটাও কিন্তু একটা রিস্কের কারণ এই 3 দেশের জন্যই।
আচ্ছা, ট্রাম্পের ওই যে খাবার গাড়িতে পালিয়ে যাওয়া সব তো সাজানো এইটা নাটক এখন নতুন আপনার ওই করে যে আসছে। যে ইরাকের যে তুরস্কের যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলা ইসরায়েলি গোয়েন্দারা ট্রাম্পের মাথা নষ্ট করেছে এবং আমেরিকার গোয়েন্দাদেরকে মানে দ্বিধান্বিত করে দিয়েছে, যার ফলে তারা ট্রাম্পকে এমন একটা অসম্মানজনক অবস্থায় তুরস্ক থেকে খাবারের গাড়িতে পরে এবং বিমানের যাত্রাপথ পরিবর্তন করে কড়া নিরাপত্তায় সরিয়ে নেয়। তো তুরস্কের কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস এটা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের একটি সাজানো নাটক। এর উদ্দেশ্য ছিল ইরানের সাথে যুদ্ধ থামিয়ে ট্রাম্প যে চুক্তির আলোচনা করছিলেন তা যে কোনো মূল্যে বানচাল করা। সঠিক কথা। পাশাপাশি তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ করা এবং তুরস্কের কাছে F-35 বিক্রির প্রক্রিয়া আটকে দেয়া। আসলে এই যে দেখেন, এই যে ইসরায়েল বারবার এই বিভিন্ন দেশে ফলস ফ্ল্যাগ হামলা করতেছে, খোদ মার্কিনীদের উপরে অনেক সময় হামলা করে বসতেছে এবং এই যে দেখেন তাদের প্রেসিডেন্টের উপরও মিথ্যা আরোপ করতেছে। তো আমি মানে মার্কিন যে ধরলাম আপনার একটা কন্ট্রোলার শক্তি আছে ভিতরে, কিন্তু সাধারণ যে সরকারি কর্মকর্তা বা তাদের যে গোয়েন্দারা, তাদের যে বুদ্ধিজীবীরা, তারা কি এত কিছুর পরেও সেই ইসরায়েলের সাথেই থাকবে? তারা বুঝতেই পারতেছে না যে তাদের উপর চড়াও হয়ে মানে আপনার কাঁধে বন্দুক রেখে ফায়ার করতেছে। তো এখন এটা না বুঝলে তো আর করার কিছু নেই। আর এদিকে আপনার ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি এই যে ফিলিস্তিন অঞ্চলে হামলা এবং মধ্যপ্রাচ্যে যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করে ইরানের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে সেই মানবাধিকার দেশগুলা, এগুলার কড়া সমালোচনা করেছেন এবং বলেছেন যে তাদের এগুলো মানায় না, তাদের এই দ্বিমুখী নীতি এবং এগুলা খুব লজ্জাজনক। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এগুলা নিয়ে সমালোচনা করেন। আর ওইদিকে মার্কিনীদের একদল পশ্চিমা বিশ্লেষক ডানপন্থী গোষ্ঠীর একাংশের মতে ইরানের যে মার্কিন বিরোধী আদর্শের কারণে তারা বলতেছে কোনো যৌক্তিক সমঝোতা হবে না। তো আসলে মার্কিনীরা আসলে চিন্তা ভাবনায় অন্ধ। হ্যাঁ, ইরান তো তাদের উপর হামলাও করে না, কিছুই করে না, বরং তারাই এসে হামলা করলো, তারাই সবকিছু করলো, আবার তারাই মানে এগুলো হলো কি একটা নেগেটিভ বা প্রচারণা যুদ্ধ। দীর্ঘদিন বছরের পর বছর ধরে, গত 50 বছর ধরে ইরানের বিরুদ্ধে এই প্রচারণা। ঠিক আমাদের দেশেও আমরা বলি যে 50 বছর বিদেশি প্রচারণা, আমাদের দেশের মানুষও দেশপ্রেম থেকে অনেক সরে গেছে। একই ধরনের অবস্থা সারা পৃথিবীতেই, এবং বিশেষ করে যেসব দেশে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, যেমন উত্তর কোরিয়াতে পারে না কেন, কারণ পাশেই আছে চীন এবং তাদের নিজেদের সুরক্ষা বলয় আছে। হ্যাঁ, তারপরে আবার পারে আইসা ইরানে, যেহেতু এটা চারদিক থেকে ভিন্ন মুসলিম স্টেট। আচ্ছা, আরেকটা তথ্য ফাঁস হয়েছে আপনার ইয়েমেনে 2025 সালে, এটা আপনার ওই যে বেসামরিক যা করে তারা, হ্যাঁ, যেটা বলছিলাম যে মার্কিনীরা আসলে পৃথিবীর সব দেশেই তারা তো সামরিক লক্ষ্যবস্তু কোথায় সেটা জানে না, তারা যেটা জানে তারা সব দেশগুলোতে করে কি বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করে। যেমন আফগানিস্তানে আমরা কন্টিনিউ দেখেছি বিভিন্ন বিয়ের বাড়িতে, স্কুলে, মাদ্রাসায় বোমা হামলা করছে, হাজার হাজার সাধারণ নাগরিক, শিশু, নারী এরা নিহত হয়েছে। ঠিক একই পাকিস্তানেরও বিভিন্ন জায়গায় তারা কিন্তু ওই আফগানিস্তানের ওইসব ঘাঁটিগুলো থেকে বলতো এটা সন্ত্রাসী ঘাঁটি, ওইসব জায়গায় আক্রমণ করতে, পরে দেখা যেত এটা সাধারণ বাড়ি। এখন ওই আকাশে হাজার হাজার স্যাটেলাইট থাকলেও লাভ নেই, ও যে ডাটা পাঠাচ্ছে তো যার ফলে মার্কিনীরা এখানে আইসা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং তাদের এইসব জিনিসপত্র সাধারণ মানুষের জীবন মানকেও, তেলের দাম একটু কমছে, আর তেলের দাম স্বাভাবিকভাবে যেহেতু 2-3 দিন যাবত আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব, একটু আলোচনা চলছে বলছে, পাকিস্তানের মাধ্যমে আলোচনা চলছে, এই কারণে ব্রেন্ট ক্রুডের $1.29 আর ওই যেটা টেক্সাস ইন্টারমিডিয়েট সেটা $1.30 কমেছে। আর এদিকে যথারীতি যে আমাদের যে এরদোগান ভাই সুলতান, হ্যাঁ, ট্রাম্পের মতোই তার ক্যারেক্টার। ট্রাম্প একটু পাগলা টাইপের আর উনি একটু সাধারণ টাইপের। ইনি বলেছেন যে মানে যে ফিলিস্তিনি যে ইসরায়েল নিযুক্ত প্রেসিডেন্ট ফিলিস্তিন, আমরা এটা ইসরায়েল নিযুক্ত বলি, ফিলিস্তিনের জনগণের না, কারণ এর আগে আপনি জানেন যে ফিলিস্তিনের উভয় অংশে নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু এই ফাতাহ দলটি হেরে গেছে। যারা এই মিশর সীমান্তবর্তী অঞ্চল যারা নিয়ন্ত্রণ করে সেই দলটি এখানেও জিতেছিল, কিন্তু ইসরায়েল করছে কি গায়ের জোরে আইনে তারা প্রেসিডেন্ট হিসেবে বসাইছে। এই মাহমুদ আব্বাস ইসরায়েলি লোক, সে আসছে তুরস্কে এরদোগানের সাথে সাক্ষাৎ করতে এবং দুইজনে একটা যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেইখানে
যথারীতি এরদোগান বলেছেন ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানব জাতির যৌথ দায়িত্ব। আর আপনি তেল দিবেন না আপনার দেশের উপর, আজারবাইজানের তেল আপনার উপর দিয়ে আপনি ইসরায়েলে পাঠাবেন, ইসরায়েলকে টিকায় রাখার জন্য, আবার সৌদি রাজপরিবারকে টিকায় রাখার জন্য সেইখানে গিয়ে মক্কা জোট করবেন। তো সুপ্রিয় দর্শক, আতিক ভাইয়ের বিশ্লেষণটা আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই প্রতিটা বিষয়, এবং আজকের মতো আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করব। তার আগে বলে দিই, ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপরে শেয়ার করবেন, আর আমাদের ভিডিওগুলো কোথা থেকে দেখছেন সেটা একটু লিখে পাঠান। জিওপলিটিক্যাল যে কোনো বিষয়ে আপনারা জানতে চাইলে আমাদেরকে মেইল বা কমেন্টে জানাতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।